শুধুমাত্র মুদ্রাস্ফীতি 9.something থেকে সামান্য কিছু কমেছে। এছাড়া বিনিয়োগের আজকের হিসাব দেখে আমি অবাক হয়ে গেছি। এতদিন আমরা শুনলাম কি, আজকে আমাদের যে বিনিয়োগ রিপোর্ট বেড়েছে আংটার থেকে, সেখানে দেখা গেল যে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে উগান্ডার থেকে কম এবং যুদ্ধ বিধ্বস্ত কঙ্গোর থেকে কম, এবং গত 5-7 বছরে এইটা 2-এর মাত্রা ক্রস করতে পারে নাই। 2 বিলিয়ন, কেন ইমাজিন। আসসালামু আলাইকুম, আমি মেজর আমিন আহমেদ আফসারি আপনাদের সবাইকে শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ মুক্তির কথা শুরু করছি। সবাইকে স্বাগত। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে নিউজ 24 থেকে। আমাদের আজকের আলোচনার বিষয় ভূ রাজনৈতিক প্রতিযোগিতা, জটিলতা ও মুক্তির পথ, অর্থাৎ ভূ রাজনৈতিক বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের উত্তরণ এবং মুক্তির পথ। ইদানিং বিশ্ব রাজনীতিতে দ্রুত পরিবর্তন আসছে। অর্থনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, কূটনৈতিক এবং কৌশলগত প্রতিযোগিতা সবকিছু মিলিয়ে একটি নতুন আন্তর্জাতিক পরিস্থিতি গড়ে উঠছে। দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে বাংলাদেশ এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং বৈষয়িক শক্তিগুলোর ক্রমবর্ধমান আগ্রহ এবং জাতীয় উন্নয়নের প্রশ্ন, এসব বিষয়গুলো আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় আমরা কোনো পক্ষের পক্ষ বা বিপক্ষে অবস্থান নেব না, বরং তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে অনুসন্ধান করব। এই পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের জন্য বিচক্ষণ, ভারসাম্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদী কৌশল কি হতে পারে। চলুন সম্মানিত অতিথিদের সাথে প্রথমে পরিচয় করিয়ে দেই এবং শুরু করি আজকের মুক্তির কথা। আমার ডান দিকে আছেন মেজর জেনারেল মাহবুবুল আলম, তিনি নিরাপত্তা বিশ্লেষক, এবং আমার বাঁ দিকে আছেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, নিরাপত্তা বিশ্লেষক এবং চেয়ারম্যান জনতার দল। সম্মানিত সুধী এবং দেশের মালিক জনগণ, আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে শুধু 1, 2, 3টি দেশ নয়, সম্প্রতি সৌদি আরব থেকে শুরু করে অনেক দেশই বাংলাদেশের কে আমন্ত্রণ জানাচ্ছে বিশেষ সফরের জন্যে, এবং সবকিছু মিলিয়ে বর্তমান বৈশ্বিক ভূ রাজনৈতিক বাস্তবতায় স্যার বাংলাদেশের সবচেয়ে বড় কৌশল কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নটা অত্যন্ত সমসাময়িক, এবং এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা স্বাধীন হওয়ার পরের থেকে খুঁজে আসছি। এই প্রশ্নটা যতদিন পর্যন্ত আমরা এটার একটা যৌক্তিক একটা সলিউশন না পাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শুধু ফুটবলের মতন একবার এইদিকে একবার ওদিকে যেতে থাকবো। There had been a lot of paradigm shift in our foreign policy strategy after the liberation. অনেক কয়েকবারই কিন্তু শিফট হয়েছে ডিউ টু দি চেঞ্জ ইন দ্য গভর্নমেন্ট, চেঞ্জ ইন দি রিজিনাল সিচুয়েশন, এই সমস্তের জন্য অনেকবার চেঞ্জ হয়েছে। কিন্তু আমাদের এই মুহূর্তের সময় হলো কিন্তু যে আমাদেরকে একটা স্টেডি অ্যান্ড এফেক্টিভ ফরেন পলিসি প্লাস আমাদের নিজস্ব দেশের জন্য যে গোলস অ্যান্ড এইমস, এগুলিকে আমাদেরকে সিলেক্ট করা, যে গোলের উপর দিয়ে ভিত্তি করে আমাদের বিভিন্ন ধরনের যে স্ট্র্যাটেজিক কনসেপ্টগুলো হবে এগুলি ডেভেলপ করবে। নাও সে ফর এক্সাম্পল বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি সো ইম্পর্টেন্ট এ কান্ট্রি স্ট্র্যাটেজিক্যালি। এটা কিন্তু আমি এটা বারবারই বলি যে ইট ইজ দি নেক্সাস বিটুইন দি স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স of the two great powers, India and China, of the regional great powers. এবং এইটা এমন একটা জায়গায় অবস্থিত যে দুইজনেরই এটাকে লাগবে, আবারও দুইজনই এইটাকে নেওয়ার জন্য তাদের যে
নিজস্ব যে ধ্যান ধারণা, তাদের নিজস্ব যে তাদের যেটাকে বলে ইন্টারেস্ট, কান্ট্রি ইন্টারেস্ট, সেটা এখানে তারা করার চেষ্টা করবে। সো নাও আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো দি গ্রোয়িং ইনফ্লুয়েন্স অফ চায়না। প্রত্যেকটা হেজেমন যখন তারা তৈরি হয়, তাদের দুইটা জিনিস থাকে। একটা হলো তাদের মিলিটারি পাওয়ার থাকবে, তাদের একটা ইকোনমিক পাওয়ার থাকবে। এই দুইটা পাওয়ার দিয়েই কিন্তু সে হেজেমন তৈরি হয়। যেভাবে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার America has become the sole hegemon in the world because he had all these two powers with him. So power projection capability তার কিন্তু এখনো আছে, যদিও ডিক্লাইনিং। If you have read this theory of hegemonic stability, সেখানে কিন্তু নম চমস্কি বলেছে যে হেজেমনদের উত্থান হবে, স্টেডি থাকবে, and then there will be decline. Now I feel that this sole superpower is now on the declining stage of hegemony. এখন আমাদের জন্য এই যে অনেক পরিবর্তন হয়েছে বিশ্বের, এই পরিবর্তন থেকে আমাদের জন্য ভালো যে জিনিসটা, এটাকে আমাকে নিয়ে আসতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। তার জন্য কিন্তু আমাদের এইটা দরকার হবে। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দি গ্লোবাল অ্যান্ড রিজিওনাল সিচুয়েশন, আমরা যদি কোনো কিছুর উপরে জাম্প ইন করি, তাহলে কিন্তু উই মাইট গেট ইনটু এ গাটার। সেজন্য আমাদেরকে আমাদের যে নেতৃত্বে যারা থাকবে, দে মাস্ট আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ হ্যাপেনিং অল অ্যারাউন্ড। দে মাস্ট ডু দি কম্বিনেশন, পারমুটেশন, অ্যানালাইসিস অফ দ্য সিচুয়েশন অ্যান্ড দেন গো ফর দি রিয়েল পলিটিক্যাল স্ট্র্যাটেজি, যেটা আমাদেরকে করতে হবে। স্যার, আমি আবার আপনার কাছে আসবো। তবে আপনি যে হেজিমনির কথা বলেছেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে অর্ধশত বছরের বেশি। এর আগে আমরা একটা প্রদেশ ছিলাম, একটা দেশের অংশ ছিলাম। 50 বছরে এই অবস্থানে আমরা একটা স্বাধীন দেশ হিসেবে আছি, কিন্তু গুরুত্বটা যে এখন বাড়ছে, এবং হেজিমনি বা আধিপত্যবাদ, যে একটা দেশ থেকে গিয়ে আমরা কি আরেকটা দেশের আধিপত্যতে পড়ে যাব কিনা, পরবর্তীতে আমি আপনার কাছে এই বিষয়টা শুনবো। আমি পরবর্তীতে শুনবো। এখন আমরা আমার মনে হয় আমরা এই একই প্রশ্নে আপনার মতামত নিয়ে নিতে পারি। আপনি যদি আমাদেরকে বলেন যে এই পরিস্থিতিতে আমাদের কৌশলগুলো কি হওয়া উচিত, এখান থেকে আমরা আসি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ 24 দর্শক শ্রোতৃ মণ্ডলী, আজকের বিজ্ঞ সহ-আলোচক জিয়াউল মাহবুব স্যার। ভূ রাজনৈতিক ভাবে বাংলাদেশ আবহমান কাল থেকে অত্যন্ত কৌশলগত অবস্থানে রয়েছে। যদি আপনি সুস্পষ্টভাবে, আমি 3টা দেশের উদাহরণ দেই, পৃথিবীর 3টা দেশের ভূ রাজনৈতিক অবস্থান একটু মিলিয়ে দেখবেন, সিঙ্গাপুর, ইসরায়েল এবং বাংলাদেশ। বাকিটা মানে ব্যাখ্যা করার সুযোগ নেই। সো বাংলাদেশের অবস্থান এশিয়াতে এমন একটা জায়গা, দেশের মধ্যে আমাদের দেশটা তো আকারে এবং সংখ্যায়, জনসংখ্যা একটু বৃহৎ, বেশি, অনেক বেশি, এবং আয়তনে যদি এগিয়ে যেতে পারি, আয়তনে অনেক বড় আমরা, না? যেমন সিঙ্গাপুরের যদি ধরেন, আমাদের একটা ডিস্ট্রিক্টের সমান, হ্যাঁ, জেলা। এবং আমি কি মিন করেছি আপনি হয়তো বুঝতে পারছেন, যে এই 3টা দেশের প্রতিবেশী, নেইবার, তাদেরকে চিন্তা করে দেখেন, বাকিটা মেলানো খুব সহজ। তাহলে ইসরায়েল কিভাবে মানে এতগুলি আরব শক্তির সাথে ফাইট করে টিকে আছে, এবং তাদের ইতিহাস জানেন। এবং সিঙ্গাপুর ঠিক আছে, আমাদের একটা ডিস্ট্রিক্টের সমান, ধরেন লালমনিরহাট জেলার সমান। সিঙ্গাপুরের আজকের প্রতিবেদন অনুযায়ী গত বছর বিনিয়োগ আসছে $151 বিলিয়ন, আর আমাদের হচ্ছে $1.34 বিলিয়ন। দিস ইজ দ্য ডিফারেন্স। প্রায় সমসাময়িক সময়ে সিঙ্গাপুর এবং বাংলাদেশের স্বাধীনতা। তার মানে কি, আমাদের প্রথম যেটা ব্যর্থতা স্বীকার করতে হবে, এই বাস্তবতা স্বীকার করি না বলেই কিন্তু আমরা বিপদগ্রস্ত হই। যে এটা হতে পারত পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব, এটা হইতে পারতো বৈরুত, বাংলাদেশ হতে পারতো বৈরুত বা আজকের দুবাই, তা করতে পারলাম না। এইটা হতে পারতো সিঙ্গাপুর অথবা শ্রীলঙ্কার মতো গভীর সমুদ্র বন্দর, সেটা আমরা করতে পারলাম না। তার কারণটা কি? মূল কারণ হচ্ছে নেতৃত্ব। আমরা যোগ্য নেতৃত্ব পাইনি, স্বাধীনতার পরে কোনো যোগ্য নেতৃত্ব পাইনি বলে আজকে আমাদের এই দুরবস্থা। এখন কিছুদিন পর পর এরকম একটা করে সুযোগ আমাদের সামনে আসে, সুতরাং এটাকে আমরা কি বলবো, যে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারছে না। তাহলে দেখুন, এই 24
5ই অগাস্টের পর সরকার পরিবর্তনের পর একটা নতুন সুযোগ তৈরি হলো, তারপরে নির্বাচন হলো। আমি আর সংস্কার বিচার ওদিকে নাই যাই, কি হয়েছে না হচ্ছে ওদিকে না যাই, কিন্তু এখন একটা অপরচুনিটি তৈরি হলো। তো এখন এই যে একটা অপরচুনিটি সামনে, নতুন নির্বাচিত যে সরকার, বিএনপি সরকার, তার সামনে একটা অবাধ একটা সম্ভাবনার দ্বার খুলে গেল। কিন্তু আমরা এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারবো কি পারবো না, এটা তো ডেফিনেটলি এটা এই দেশের নেতৃত্বের উপরে নির্ভর করবে, তাই না? আপনি আমি চাইলে কি হবে, পাবলিক চাইলে হবে, তা তো না। এখন আসি যে এর মধ্যে যে যে পয়েন্টটা আসছে, যে খুব আলোচিত বিষয়, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই মালয়েশিয়া এবং চীন সফর করে আসলেন। এরপর অনেক ধরনের আলোচনা হয়ে গেল, আমাদের বিশাল পরিবর্তন হয়ে গেছে, আমাদের দর্শন চেঞ্জ হয়ে গেছে, আমাদের লুক ইস্ট পলিসির দিকে যাচ্ছে, এগুলো কিন্তু কিছুই এখনো শুরু হয়নি। এখনো তো মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করেন নাই। তো সুতরাং ভারত সফর করে হলে কি পরিণতি দাঁড়াবে, কোথায় গিয়ে থেকে আমরা জানি না। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় যে ডিফিকাল্টিজ, আমি এখানে এইভাবে বলতে চাই, আমাদের এরকম ডিভাইডেড সোসাইটি পৃথিবীতে কিন্তু দ্বিতীয়টা নেই। আমাদের এখানে পাহাড় নাই, পর্বত নাই, পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন দেখবেন যে জিওগ্রাফিক্যাল মানে ডিভিশনটা অনেক বেশি। উদাহরণ দেই আপনার একটা, সেটা হচ্ছে ইথিওপিয়াতে প্রায় 9টা গোত্র। এই ভারতেই তো অনেকগুলো, ভারত তো মানে অসংখ্য। আমি একটু অন্য দিকে যেতে চাই, যেমন আপনি বললেন নেতৃত্বের বিষয়টা। জি, আপনি একটা রাজনৈতিক পরিবারের ব্যক্তি, আমি জানি। সামরিক বাহিনীতে বিভিন্নভাবে চাকরি করেছেন, বিভিন্ন জ্ঞান অর্জন করেছেন, এবং একেবারে চাকরির পরে আপনি নিজে একটা রাজনৈতিক দলের সাথে আছেন এবং কর্ণধার। তাহলে এই যে 55 বছরে কিন্তু নেতৃত্ব পরিবর্তন হয়েছে। তা আমরা যদি আবারও বলি, যদি শুধু নেতৃত্ব পরিবর্তন কি, নাকি আরো কিছু এর পেছনে আছে, বা যে সরকার গঠন এবং নেতৃত্ব এবং আশেপাশে দেশের সাথে সম্পর্ক মিলিয়ে, নাকি শুধু নেতৃত্বের অভাবেই আমরা পিছিয়ে পড়ে আছি? না, এটা অবশ্যই নেতৃত্ব, বা কারণ আড়াল থেকে কোনো নেতৃত্ব নির্ধারিত হয়? আড়াল থেকে শোনেন, আপনি যদি সুযোগ দেন, আপনার প্রতিবেশী আপনার উপরে সুযোগ নিবেই। সেই থুসিডাইটসের সেই এক কথা এখনো যেটা বাস্তবে মানে মানে বিশ্বের ক্ষমতার ক্ষেত্রে মানে সমানে সমানে যারা, তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। রাইটস তাদের জন্যই প্রযোজ্য। তাছাড়া স্ট্রঙ্গার ডু হোয়াট দে ক্যান অ্যান্ড উইকার সাফার হোয়াট দে মাস্ট। মানে আপনার প্রতিবেশী শক্তিশালী হলে সে যেটা জুলুম সেটা আপনার উপর করবে, এবং আপনার যত ভোগান্তি তাই আপনার কাছে থাকবে। আপনি এখন দেখুন যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতার পরে আমরা ভারতের প্রসঙ্গটা কেন আসি, আমরা তো প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু প্রতিবেশীর অ্যাটিচিউডকে তো আমরা চেঞ্জ করতে পারবো। কিন্তু আপনি দেখুন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে যতটা না ভারতের সমালোচনা আমি করতে আগ্রহী, তার থেকে বেশি হলো আমি বাংলাদেশের নেতৃত্বের সমালোচনা করতে আগ্রহী। যদি আমরা সুযোগ না দিতাম তাহলে তো ভারতের করতে পারতো না। তাহলে গত 55 বছরে বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যতগুলো চুক্তি হয়েছে, সুযোগ দিলেই কি একটা দেশের নৈতিকতা, তাদের যে অ্যাটিচিউড, তাদের যে বিশ্ব রাজনীতি, কূটনীতি, এগুলো দেখেন। আজকে 71-এ আমাদের অফিসাররা পাহাড়ে, মেজর যারা ছিলেন সেক্টর, পাহাড় পর্বতে, তারা কলকাতা বা অন্য ভারতের ক্যান্টনমেন্টে স্থান পায়নি। অথচ ইদানিং আমাদের যারা পালিয়ে গেছে, বলতে লজ্জা করে যে তাদেরকে কিন্তু কলকাতা সেনানিবাসে তাদেরকে রাজার হালে রাখা হয়েছে। এইটা কি নৈতিকতা? বা এই ধরনের প্রতিবেশীর মধ্যে একটা নতুন মানসিকতা তৈরি করা কতটা কঠিন বলে মনে করেন? না, এটা দেখুন কেন করবে না, কারণ যারা ভিকটিম তাদের তো তারা আশ্রয় দিচ্ছে, বিকজ তারা যখন ক্ষমতায় ছিল তাদের পারপাস সার্ভ করেছে। তো আজকে তো টু ওয়ে কমিউনিকেশন, এখন তারা বলতে পারে যে আমরা যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। আমরা আপনার জন্য গত 15 বছর 17 বছরে এই কাজ করলাম, আর এখন যদি আমাদেরকে আশ্রয় না দেন তাহলে কেমন হবে? এতটুকু চক্ষু লজ্জা আছে। আপনি এটা বাদই দেন, এতদিন পরে যখন ভিসা শুরু হয়ে গেল, তখন 1.5 কিলোমিটার লম্বা লাইন, 1,50,000 লোক কিভাবে আপনার লাইনে দাঁড়ালো? আপনি সুতরাং আমরা বেসিক্যালি আমাদের রক্তের মধ্যে এই বিশ্বাসঘাতকতা, মীর জাফরের চরিত্র তো আছেই। সুতরাং আপনি ভারত বাংলাদেশের উপরে যে হেজিমনিক অ্যাটিটিউড করেছে, তার জন্য ভারত না যতটা দেয় তার থেকে আমাদের দেশের লোক। কিন্তু আমাদের যে মানে প্রায় 20 কোটি মানুষের মধ্যে 1.5 লক্ষ লাইন ধরেছে, এরা কি সত্যি সত্যি চিকিৎসার জন্য যাচ্ছে, না নিজেদের যান বাঁচানোর জন্য, না পলিটিক্যাল কারণে, না সাফার করার জন্য? এই তদন্তগুলো কি করা প্রয়োজন নয়? কোনো প্রয়োজন নাই। কি আপনি প্রয়োজন করবেন? আপনি ব্যক্তির বিষয়ে তো আপনার খোঁজ নেওয়ার দরকার নেই। আপনি বলুন যে আপনার এখানে যারা গেছে তারা কেউ পালাতে চাচ্ছে, কেউ ব্যবসার কাজে যাচ্ছে, কেউ চিকিৎসার কাজে যাচ্ছে, কেউ আবার চিকিৎসা ব্যবসার কাজে। সুতরাং এটা তো আপনি স্টপ করতে পারবেন না। কিন্তু কথা হলো যে আপনার যেটা আমাদের স্বাধীনতার পরে যে জিনিসটাতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত ছিল,
আমরা তো বিকল্প তৈরি করার অনেক পথ আমরা কোনো বিকল্প চিন্তাই করা হয় না। না। ইভেন এটা বাদ দেন, আপনি আরো মানে আপনার যে নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা কি হবে সেটাও তো প্রতিবেশী দেশ ঠিক করে দেয়। আপনার নিরাপত্তা কি হবে? কিন্তু একটা জাতি, আপনি বলছেন লিডারশিপ, একটা জাতি যদি সঠিক পথে না চলে, একটা ব্যক্তি বা কয়েকটা ব্যক্তি মিলে পুরো জাতিকে পরিবর্তন করা আর জাতি নিজেদের মধ্যে পরিবর্তন আনা, আমাদের তো এখন সময় হয়েছে পরিবর্তন। সেই দিনে যে গত সপ্তাহে আমেরিকার 250 বছর তাদের জন্ম হয়েছে, 250 বছরে যেই তুলনায় উন্নতি হয়েছে, আমরা 250 বছর পেলে তো আমরা মনে করি যদি সঠিক রাজনীতি থাকে, সঠিক নেতৃত্ব থাকে, তাহলে তো আমরা এর চেয়ে এগিয়ে যেতে পারি। এগিয়ে যেতে পারতাম, কিন্তু এগোনোর কোনো সম্ভাবনা নাই। আমরা পিছিয়ে হাঁটছি, আবার আমরা পুরানা সিস্টেমে ফিরছি। আপনি দেখুন, আজ থেকে 250 বছর আগে পার্চমেন্ট পেপারের মধ্যে 55 জন স্বাক্ষর করেছিল। তারা বলেছিল আমরা আমেরিকাকে উইল মেক আমেরিকা গ্রেট। 250 বছর পরে এই পাগলার যা ট্রাম্প বলছে মেক এগেইন। এই 250 বছরের মধ্যে এই যে 55 জনের কথা সবাই তাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে প্রমাণ করে গেছে। আর আপনার যে মুহূর্তে স্বাধীনতা আছে তারপরে এখান থেকে গাদ্দারি শুরু হয়েছে। কিভাবে আপনি আগাবেন? এবং আপনি এখন পর্যন্ত আপনি বলেন নতুন সরকার আসার পরে এমন একটা সেক্টর দেখান তো যেখানে এমন কোন ইন্ডেক্স ডেভেলপমেন্ট হচ্ছে যে আপনি উন্নতি করতে পারেন। এখানে ইন্ডেক্সে ডেভেলপমেন্ট না হলেও আমার ব্যক্তিগত অপিনিয়ন যে জনগণের মধ্যে একটা পরিবর্তন আসছে, যে কাস্তে নিয়ে জনগণ সীমান্ত রক্ষা করার জন্য এখন এবং পুশিনকে ঠেকানোর জন্য জনগণ দাঁড়িয়ে যায়, এটা অন্য দেশে নাই। আমি আপনাকে ছোট্ট একটা স্টেটমেন্ট দিয়ে শেষ করতে চাই। বাংলাদেশে এখন প্রচন্ড স্বাধীনতার পরে এই প্রথম বোধহয় বাংলাদেশের ভারত বিরোধী সেন্টিমেন্ট কাজ করছে। এটাকে যদি সরকার কাজে লাগাতে না পারে, কারণ ঐক্যবদ্ধ জনগণ তো আমাদের না, আমাদের হাজার হাজার বিভক্তি, সবাইকে এক প্ল্যাটফর্ম মতো আনার কোনোদিন সম্ভব হয় নাই। সুতরাং এইরকম একটা সময়ে সরকার যদি সঠিক চাল দিতে না পারে, তাহলে এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য কি আমরা অন্য কোনো কৌশল অবলম্বন করতে পারি না? কৌশল তো আপনার দেশের মধ্যে হাজার হাজার কৌশল আছে। দেশের মধ্যে ভালো মানুষের কাছে বুদ্ধি নেন না কেন? কিন্তু কোন সময় তো সঠিক বুদ্ধি যেটা প্রয়োজন আমি সেটা ধারে কাছে দেখতে পাচ্ছি না। আমি আপনাকে কয়েকটা স্পেসিফিক কথা, সঠিক লোকটাকে সঠিক মূল্যায়ন করা, সঠিক যে জ্ঞান, কে কি বললো সেটা বড় কথা না, কে বললো বড় কথা না, কি বললো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আজকে আমি টক শো করছি, আমি কি বললাম আমাকে গুরুত্ব দেবেন কি জন্য, আমি কি বললাম সেটাকে গুরুত্ব দেবেন। তা আমরা দেখতে পাচ্ছি, দেখুন আপনি কোন সেক্টরটা, এই যে একটা এতগুলা মানুষ যে মারা গেল, 1400 মানুষ মারা গেল, এর বিনিময়ে সংস্কারের কি হলো, বিচারের কি হলো, নির্বাচন সেটাও এখন বলছেন যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে, তাহলে হলোটা কি, আমরা পেলামটা কি? শুধু রক্ত গেল। সুতরাং এতগুলা মানুষ গেল, এবং আপনার কিভাবে আপনি অলিগার্কি কি দূর করতে পারবেন? এস আলম কি ফিরছে না, অন্য নামে ফিরছে না? এমন কোন সেক্টর দেখেন না যে এই সেক্টরে আমরা শুধুমাত্র মুদ্রাস্ফীতি 9 পয়েন্ট সামথিং থেকে সামান্য কিছু কমেছে। এছাড়া বিনিয়োগের আজকের হিসাব দেখে আমি অবাক হয়ে গেছি। এতদিন আমরা শুনলাম কি, আজকে আমাদের যে বিনিয়োগ রিপোর্ট বেড়েছে আংটার থেকে, সেখানে দেখা গেল যে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে উগান্ডার থেকে কম এবং যুদ্ধ বিধ্বস্ত কঙ্গোর থেকে কম, এবং গত 5-7 বছরে এইটা 2-এর মাত্রা ক্রস করতে পারে নাই, 2 বিলিয়ন। কেন ইমাজিন? আর আমাদেরকে কি গল্পগুলি শোনানো হচ্ছে, এই ভাওতাবাজি যদি বন্ধ না হয় তাহলে কিভাবে আপনি দেশ আগাবে? আপনার সিঙ্গাপুরে বললাম যে $151 বিলিয়ন, আর আমাদের 1.37 বিলিয়ন। সবচেয়ে কম ছিল আপনার 2024-এ বিকজ অফ আন্দোলন। তার আগে কি 2023-এ অনেক বেশি ছিল? 25-এ কি অনেক বেড়ে গেছে? কোনোদিন না। উগান্ডার টোটাল অর্থনীতি বাংলাদেশের থেকে 1/7 তাদের বিনিয়োগ আমাদের থেকে বেশি। আপনি উগান্ডাকে দিকে ট্রল করেন, আপনি যুদ্ধ বিধ্বস্ত কঙ্গোর কথা শুনতে পারেন না। তো বাংলাদেশে হচ্ছে কি, গত কিছুদিন ধরে উন্নয়নে সয়লাভ হয়ে যাচ্ছে, ম্যাসাকার হয়ে যাচ্ছে, হোয়াট ননসেন্স। তাহলে এগুলো হচ্ছে মানুষকে প্রতারণা করা হচ্ছে। এবং এখনো যে প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে, আমরা কেন শ্রীলঙ্কা থেকে শিক্ষা নেই না? আপনি দেখেন শ্রীলঙ্কা সরকার, আমি ওখানে যে উপদেষ্টা একজন আছেন, ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, উই হ্যাভ বিন টকিং সামটাইমস। উনি বললেন যে আমরা প্রথম হলো বাস্তবতা স্বীকার করে নিয়েছি, তারপরে কোনো বড় কোনো প্রজেক্টে যায়নি পাবলিককে খুশি করার জন্য। এবং তারা ঋণ, বাংলাদেশে যে $200 মিলিয়ন ঋণ দিয়েছিল সেটাও শোধ করে পুরো শ্রীলঙ্কা এখন ঘুরে দাঁড়িয়েছে। আমরা কেন ঘুরে দাঁড়াতে পারি না? আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু আপনি শুনলেন, আপনার রিঅ্যাকশনটাই শুনতে যাচ্ছি। এটাকে একটু এলংগেট করতে চাই। সেটা হলো, বাংলাদেশ কিন্তু আমরা জাতি হিসাবে মনোলিথিক, এক ভাষা, অলমোস্ট এক ধর্ম, এক কালচার, মানে প্রাকৃতিক ভাবেই ইউনাইটেড বলা যায়, ইউনাইটেড হোমোজেনাস নেশন, হোমোজেনিয়াস একটা সোসাইটি, মনোলিথিক ল্যাঙ্গুয়েজ এক, চিন্তাধারা এক, সবকিছু এক।
এখন এই জাতি যদি হাঁটতে শুরু করে, তার পরের কদমে কিন্তু সে দৌড়াবে, বিকজ এভরিথিং ইজ সাচ অ্যান হোমোজিনিয়াস থিং। অনলি ওয়ান থিং ইজ রিকোয়ার্ড, দ্যাট সামবডি টু লিড। ওই সামনে যে থাকবে, এই যে লিডার, এই লিডার আমরা পাইনি। এটা হলো গিয়ে আমাদের, ওর সঙ্গে আমি একমত 100%। আমরা এই লিডারটা পাইনি। স্যার, আমরা যে আবার আসবো আপনার কাছে, লিডার খুঁজবো। তবে সুধীবৃন্দ, মুক্তির কথা চলতেই থাকবে। যত সমস্যা, যত বাধা যাই থাকুক না কেন, মুক্তির কথা চলবেই। তবে ছোট্ট একটা বিরতির পর। সুধীবৃন্দ, বিরতি। ধন্যবাদ দর্শক শ্রোতাবৃন্দ, এত রাত জেগে আমাদের সাথে এখনো আপনারা আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। অত্যন্ত বিজ্ঞ দুইজন আলোচক আজকে আমাদের সাথে আছেন, জেনারেল মাহবুব এবং ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। স্যার, আমি নতুন কোনো প্রশ্ন আর করছি না, যে আলোচনা ঠিক জায়গায় চলে এসেছে। আপনার মন্তব্য শুনে আমি আবার ব্রিগেডিয়ার কামালের কাছে যাব। জি, আমি অ্যাকচুয়ালি এই যে ডিসকাশনটা হচ্ছিল, এটাকেই আমি এলঙ্গেট করতে চাচ্ছি। সেটা হলো, আমি দুইটা জিনিস আছে একটা দেশের জন্য। একটা হলো আমার মাটি, আরেকটা হচ্ছে আমার জনগণ। এই জনগণকে নিয়েই কিন্তু আমার যত ধরনের চিন্তা ভাবনা, মাটিকে নিয়ে আমার ওই ধরনের চিন্তা ভাবনা অ্যাজ এ লিডার অফ দিস কান্ট্রি। এখন এই যে আমি একটা ঘরকে পাহারা দিব কখন? যখন ওই ঘরের মধ্যে আমার মূল্যবান জিনিস থাকবে। আমার যে ইয়াং জেনারেশন আছে, তার মাথার মধ্যে কিন্তু আছে যে এই দেশে আমাকে দেওয়ার মতন মূল্যবান কিছু নাই। সেই জন্য আপনি গ্রামে একটা 17 বছরের ছেলে, 18 বছরের ছেলে, আমি তো গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, তাদেরকে জিজ্ঞাসা করি যে ভাই কি বলো, তুমি কি করতে পারি তোমার জন্য? স্যার, আমাকে বিদেশ পাঠিয়ে দেন। বিদেশ পাঠিয়ে দেন। তার কোনো কোয়ালিফিকেশন নাই, কিছু নাই। গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে বিক্রি করে, জমি জমা বিক্রি করে সে বিদেশ চলে যাবে। ওয়াই? সব সুখ বিদেশে, সব সুখ বিদেশে। বিকজ সে এই যে আমার দেশের মধ্যে যে আমার যে মূল্যবান যে জিনিসটা আছে, এইটা তার কাছে কোনো মূল্য আসছে না। কেন আসছে না? আসছে না বিকজ আমাদের এই রং অ্যান্ড ব্যাড লিডারশিপ, আমাদের যে গুড গভর্নেন্স নাই, আমরা যে তাদের রিকোয়ারমেন্টের প্রতি দৃষ্টি দিচ্ছে না, আমরা ব্যক্তিগত জিনিসগুলাকে উপর উঠাচ্ছি। প্রথমে বলা হয় দেশ, তারপরে হলো গিয়ে দল, তারপরে হলো ব্যক্তি, আমরা করে দিয়েছি উল্টা। এই যে জিনিসটা, সেই ছেলেটা মনে করতে পারছে না যে আই এম সাম ইম্পর্টেন্ট পার্সন ইন দি টোটাল সোসাইটি। সে তার কোনো ইম্পর্টেন্সই পাচ্ছে না, সেজন্য সে বিদেশ চলে যাচ্ছে। এই জন্য তার দেশের জন্য মায়া কম। এই জন্য সে দেশের জন্য, আজকে আপনি বললেন যে জেনারেল সাহেবরা পালিয়ে গেছে। Can you even imagine? আমাদের চাকরি না, ভাবতে তো পারি নাই, বাট ক্যান ইউ ইমাজিন একটা দেশের সেই এত বড় একটা, যাদের সাথে যুদ্ধ হওয়ার কথা সীমান্তের উপর, তাদের কাছে এখানে আশ্রয় কামনা করা। এখন আসছে আমার কথা, যে আমরা একটা মডেল দেখি, পাকিস্তান সে ফর এক্সাম্পল। সে কেন এত প্রবলেম, তার ওখানে ইকোনমিক প্রবলেম, ট্রাইবাল প্রবলেম, এত প্রবলেমের মধ্যেও কেন সে মাথা উঁচু করে কিন্তু সবারই সঙ্গে কথা বলছে, রাইট ফ্রম ট্রাম্প ডাউন টু ইন্ডিয়া? কেন, কিভাবে কথা বলতে পারছে? দুইটা জিনিস। একটা হলো যে তারা তাদের সামরিক সক্ষমতাটাকে বাড়িয়েছে, এমনভাবে বাড়িয়েছে যে এনিবডি ট্রাইং টু হিট দেম, দি রিটালিয়েটরি কস্ট উইল বি ফার মোর দ্যান দি কস্ট অফ অ্যাটাক। আমি যদি, আমার উপরে কেউ যদি একটা ঘুষি মারে, আমি যদি তাকে 3টা ঘুষি মারতে পারি, সে বুঝবে যে ভাই আমি একটা ঘুষি মারলে আমি 3টা ঘুষি খাবো। এক পর্যায়ে এসেছিল বাংলাদেশে যখন সীমান্ত হত্যা করা হয়েছিল, একটা অর্ডার ছিল, আমি ওটার মধ্যে, হ্যাঁ না, রোমারির তো ওই সময় আমি নিজেই ছিলাম, কিন্তু তার আগেই একটা অর্ডার ছিল সরকারের তরফ থেকে, বিএনপির আমলে, প্রবাবলি জিয়ার আমলে বা খালেদা জিয়ার আমলে, আমার মনে নেই। সেটা ছিল এরকম যে একটা মারবে তারা, and you will kill 3 BSF, সিভিলিয়ান না, 3। এরপরে কিন্তু এই জিনিসটা স্টপ হয়ে গেছিল। পাকিস্তান সীমান্তে তারা মারতে পারে না কেন? অতএব চীনের সীমান্তে মারতে পারে না। এখন প্রশ্ন হলো যে আমাকে ওই সক্ষমতা দেখাতে হবে। আই হ্যাভ টু বি অ্যাগ্রেসিভ, মাই
diplomacy will be aggressive, my action will be aggressive to tell them that if you do something to me, I am going to এটা retaliate. দেখানোর সুযোগ তো থ্রো সরকারের মধ্যে, না, এটা তো জনগণের মাধ্যমে। সরকার তো এটাকে পলিসি ফর্মুলেট করবে, এক্সিকিউট করবে, বাট জনগণের সাপোর্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ সেইড কাস্তে নিয়ে কিন্তু বর্ডারের মধ্যে তারা করে তাদের আগ্রহ দাঁড়িয়ে গেছে। তার মানে কি, তার মধ্যে যে এই জনগণের দেশকে ভালোবাসার জন্য এবং বাইরের থেকে কেউ এসে আমার উপরে আক্রমণ করবে, এটা এই বরদাস্ত জিনিসটা বরদাস্ত হবে না। আমাকে এই জিনিসটা উঠাতে হবে, আমি যে আমার যে ইয়াং জেনারেশন যেটা আছে এইটাকে আমাকে নিতে হবে। দে আর দ্য ফিউচার বিকন ফর বাংলাদেশ, এবং তারা যেভাবে এইটাকে আগিয়ে নিয়ে যাবে, তারা স্যাক্রিফাইস করতে পেরেছে। আমরা জুলাইতে দেখেছি সেই ছেলেপেলেরা স্যাক্রিফাইস, আমরা রাজপথে ছিলাম, আমিও ছিলাম রাজপথে, আমি নিজে দেখেছি। আমরা সবাই হ্যাঁ, তারপরে তারা কিভাবে আগিয়ে গেছে গুলির সামনে। সেটা যদি তারা ওইখানে পারে, বিদেশের কোনো আক্রমণটা শুধু ফিজিক্যাল আক্রমণ না, এই আক্রমণটা হলো অর্থনৈতিক আক্রমণ, কালচারাল আক্রমণ, ফিজিক্যাল আক্রমণ, পলিটিক্যাল আক্রমণ, ডিপ্লোম্যাটিক আক্রমণ, এবং যুদ্ধের ধরনও চেঞ্জ হয়ে গেছে, যুদ্ধের ধরন চেঞ্জ হয়ে গেছে। এখন সেজন্য আমাকে পাকিস্তানি মডেলটাকে আমি লাইক করি এই কারণে যে তার দুইটা জিনিস আছে। একটা হলো তার সামরিক সক্ষমতা সে বৃদ্ধি করেছে, আরেকটা সেটা বলেনি, সেটা হলো যে সে একটা ছাতার মধ্যে চলে গেছে। হি হ্যাজ গট ছাতা, চায়না আছে, এই কি নাম, সৌদি আরব আছে, তারপরে এদের মধ্যে একটাতে সে ছাতার মধ্যে চলে গেছে। if you attack me or if you do something to me, they are going to be on my side. Iran now beside him. তো আমাকে এই দুইটা জিনিস করতে হবে। স্ট্র্যাটেজিক লেভেলে আই হ্যাভ টু হ্যাভ এ ছাতা, আর দুই হলো গিয়ে আই হ্যাভ টু ইনক্রিজ মাই মিলিটারি ক্যাপাবিলিটি। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। আমরা শুধু পাকিস্তান কেন, আমরা তুরস্ক থেকে শুরু করে জাপান বলেন, অন্যান্য সকল দেশই তো উন্মুক্ত। আমাদের শেখার তো কোনো শেষ নেই, শেখার কোনোই নেই। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন স্যার মাঝে, যে মানুষ এবং ভূমি। হ্যাঁ, তো ভূমিতে মানুষ না থাকলে মরুভূমি, মানুষ থাকতেই হবে। আর একটা রাষ্ট্র বা দেশ গঠন হতে গেলেই স্যার একটা সরকার দরকার। ব্রিগেডিয়ার জেনারেল কামাল, আপনি শুনলেন স্যারের কথা, এই যে মানুষের যে উদ্দীপনা এবং ৭১-এর যে জনযুদ্ধ হয়েছিল, আমরা এখানে ৩ জনই সামরিক বাহিনীর লোক, আমরা জানি রণকৌশলটা। যদি আমরা জনগণের সাপোর্ট না পেতাম, যেমন পাকিস্তান পায়নি, খুব গুটি কয়েক লোক ছাড়া পায়নি, তাহলে যুদ্ধ কত কঠিন হতো। তাহলে এই জনসমর্থনটা যে কোনো বিজয়ের জন্য একটা বিরাট বিষয়। তাহলে বর্তমানে বা এই ৫৫ বছরে দেখা গেছে কোনো একটা অদৃশ্য শক্তি মিলিটারি অ্যান্ড বাংলাদেশের সিভিলকে বিচ্ছিন্ন করে রেখেছে, অর্থাৎ সিভিল মিলিটারি রিলেশনশিপ গড়ে ওঠেনি, সিএমআরটাকে আমরা ইউজ করতে পারিনি। আমাদের, আপনি জানেন যে লক্ষ লক্ষ ভেটারান আছে বাংলাদেশে, তারা বিচ্ছিন্ন। এই দেশের একজন কৃষক দাঁড়িয়ে যাওয়া আর এই কিছু ভেটারান দাঁড়িয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। সো এই যে জনগণের মাঝে জনশক্তিটাকে তৈরি করার জন্য সরকারের সাপোর্ট যেমন দরকার, এবং আপনি আগে বলতেছিলেন যারা যোগ্য, এই ভেটারানও যথেষ্ট যোগ্য, তাদেরকেও কিভাবে দেশ গঠনে এবং দেশ রক্ষায় একটু জড়িত করা যায় বা ব্যবহার করা যায়, আমার মনে হয় এখন এই চিন্তা করার সময় এসেছে। আপনার মন্তব্য? জি, আপনাকে ধন্যবাদ আরেকবার। আমি মনে করি যে স্যার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, যে পৃথিবীতে বাংলাদেশের মতো হোমোজেনাস সোসাইটি কিন্তু কোথাও পাবেন না। আপনি ভারতে যান, দিল্লি থেকে যখন দাক্ষিণাতে যাবেন, তখন তাদের কথাবার্তা, চালচলন, পোশাক এবং নায়ক নায়িকাও চেঞ্জ হয়ে যায়। এবং তারা যে যদি পরিচয় না দেয়, ইভেন হিন্দি বুঝে না, তামিলনাড়ুতে হিন্দি বুঝে, এবং হিন্দি, আমি একবার গিয়েছিলাম ঘুরতে, যখন আমি হিন্দি বলার চেষ্টা করছি আমার খেপে গেল, আইদার ইউ স্পিক ইংলিশ ও নাহলে আমাদের তামিল ভাষায় কথা বলো। সো এরকম শত শত হাজার হাজার ধারা ভারতে আছে, পৃথিবীর যে কোনো দেশে যান না কেন। বাংলাদেশে একটা জায়গা, আপনি টেকনাফ থেকে তেতুলিয়া যান আর রূপসা থেকে আপনি ইয়েতে যান, সিলেট পর্যন্ত যান, এমন কোনো জায়গা নাই যেখানে আপনি 80% তার ভাষা সংস্কৃতি শুধু একটা আওয়াজ দিলেই হয়, সবাই বলে। কিন্তু এই যে একটা অদৃশ্য একটা জায়গা, এর মধ্যে কতগুলো যে অদৃশ্য দেয়াল আছে, এটা চিন্তার মতো না। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জাতীয় ঐক্য। স্বাধীনতা যুদ্ধ হয়ে গেল, তারপরে হলো গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, এই চেতনা নিয়ে ব্যবসা হলো।
এইভাবে করতে করতে হিন্দু মুসলমান থেকে শুরু করে আপনি সর্বশেষ যে পয়েন্টটা আনলেন সামরিক এবং অসামরিক, এটা এর মধ্যে একটা বিচ্ছিন্ন করে রাখা। সো Divide যতদিন and এই বিভক্তি আপনি করতে পারবেন না, আজকে যে সরকার বলছে যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, ঐক্যবদ্ধ হবেন কিভাবে? আওয়ামী লীগের একটা বিশাল সাপোর্ট তো এখন তো নাই আপনার এর মধ্যে, এবং তারাও তো ওতপ্রোতে বসে আছে, তাই না? আপনাদের উচিত ছিল এই আন্দোলন বিপ্লবের পরে শেখ হাসিনা সহ যারা বড় ধরনের অপরাধের তাদের বিচার করা, কই বিচার হলো কই? এবং বিচারও করলেন না, তাদেরকে মামলা দিয়ে রেখেছেন, তারা সমাজে এখন সামাজিকভাবে ঘুরতে পারছে না। এদেরই একটা বিশাল অংশ ওই ভিসার লাইনে দাঁড়িয়েছে, কোনো সন্দেহ নাই। সুযোগ যখন পাবে, আজকে যারা ভারতে পলায়ন করে, আমি সেদিন দেখলাম যে সামরিক বাহিনীর 3 জন জেনারেল এখন ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে। যদি কোনো কারণে আওয়ামী লীগ ফিরে, এরাই তো সবচেয়ে বড় দেশপ্রেমিক হয়ে দেশে ফিরবে। সুতরাং এই বিভক্তি যতদিন আপনি তৈরি করতে না মানে দূর করতে না পারবেন, ততদিন জাতীয় ঐক্য হবে না। যেটা গত 3000 বছরের ইতিহাসে এ জাতি কোনোদিন এক হতে পারে নাই। আমি ইথিওপিয়ার একজন নেতার নাম বলি, আবি আহমেদ। ওখানে 9টা বড় বড় গোত্র আছে। সে একটা থিওরি দিল এবং থিওরিটা কাজ করেছে। উই হ্যাভ 2 চয়েস, হয় এক হওয়া অথবা একে অপরকে হত্যা করা। আমাদের বাংলাদেশের এখন ব্যাপারটা তাই দাঁড়িয়েছে। আপনি যদি এই বিভেদের দেয়াল ভাঙতে না পারেন, এই জাতি জীবন আগাইতে পারবে না, কোনো দিন পারবে না। আপনি যত দিন যাবে তত আমরা পশ্চাৎপদ হব। আপনি কিসের বড়াই করবেন? কিন্তু এই দেয়াল ভাঙার সুযোগ 71, 90, 24 অনেকবার তো আমরা সুযোগ পাচ্ছি বা সুযোগ বিকজ অফ নেতৃত্ব। ওই এক কথা বারবারই বলতে হয়। মানে আমি একটা বইয়ের কথা পাই বলে, হোয়াই নেশন ফেইলস, এই বইটাতে একটা নেতৃত্ব আগে না জনগণ আগে? নেতৃত্ব তো জনগণ থেকে অবশ্যই উঠে আসে অনেক আমি সময়। জনগণ তো জনগণের মানে অধিকার, জনগণের সবার আগে কোনো সন্দেহ নাই, কিন্তু এটাকে অর্গানাইজ করবে কি? নেতৃত্ব। আমি আপনাকে 3টা উদাহরণ দেই। পৃথিবীর 3টা দেশ, বারবার অনেকবার বলেছি, খুব আদর্শভাবে গড়ে উঠেছে পদ্ধতিগতভাবে। সিঙ্গাপুর, জাপান এবং মালয়েশিয়া। এই 3টা দেশে 3 জন নেতৃত্বের দিকে তাকান। জাপানে হিরোহিতো, মালয়েশিয়ায় আপনার মাহাতির মোহাম্মদ, সিঙ্গাপুরে লি কুয়ান। এরকম লোক আসছে বলেই না এটা তৈরি হয়েছে। আমাদের এখানে তো আপনি জানেন যে সিঙ্গাপুরে যে এখন যে পিপলস অ্যাকশন পার্টি আছে, স্বাধীনতার পরে এইবার সহ পর 14 বছর এক পার্টি ক্ষমতায়। ওরা কখনো চিন্তাও করল না। এবং সিঙ্গাপুরের সবচেয়ে বেশি বেতন কারা পায় জানেন? মিনিস্টার্স। সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মানে দূরদর্শী সম্পন্ন, হাইস্ট পেইড। তা সুতরাং আপনি আমার দেশে আমাদের কি 18 কোটি মানুষের মধ্যে শিক্ষিত লোক নাই, জ্ঞানী লোক নাই, দেশপ্রেমিক লোক নাই? অবশ্যই আছে। কিন্তু তারা কোথায়? তাহলে আমি যে দেশের সমালোচনা করি, এই দেশ কেন আগায় না, আমাদের তো কোনো অধিকার নাই। কাম তো পলিটিক্স। কেন আপনি পলিটিক্সে আসছেন না? আপনার মতো শিক্ষিত সাহসী দেশপ্রেমিক মানুষ যদি পলিটিক্স না আসে, তারা দুর্বৃত্তরা তো পলিটিক্সকে ডমিনেট করবে। তাই হয়েছে। এবং ওই প্লেটোর কথা আমি অনেকবারই বলেছি, রাজনীতি না করার শাস্তি হলো নিচু এবং নিকৃষ্ট মানুষ কিন্তু শাসিত হওয়া। তাহলে সবকিছু মিলে আপনি আমরা করছি, সবকিছু দেখে মিলে দেখেন যে 2টা জায়গায়, আমি স্যারের সাথে একটা জায়গায় ভীষণভাবে একমত, জাতীয় ঐক্য দরকার। এই জাতি কোনোদিনই ঐক্যবদ্ধ হয় নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম স্বাধীনতার পক্ষে বিপক্ষে, সামরিক অসামরিক সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে, তাছাড়া সম্ভব না এই জাতি। আর দ্বিতীয়ত হলো আমাদের ডেটোরেন্স ক্রিয়েট করতে হবে। ডেটোরেন্স মানে কি? তুমি এটা করলে আমি এটা করব। আমাদের সেই ডেটোরেন্স কম। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করবো, আমাকে যদি 2 মিনিট সময় দেন। ইথিওপিয়া গত বছর গ্র্যান্ড রেনেসান্স ইথিওপিয়ান ড্যাম করেছে নাইলের উপরে। আমি কেন উদাহরণটা দিচ্ছি আপনি সহজে বুঝতে পারবেন। আমাদের যে গঙ্গা নিয়ে সমস্যা, ইথিওপিয়া অনেক উঁচুতে, এবং সবচেয়ে ভাটির দেশ হচ্ছে লোয়ার রাইফেন হচ্ছে কি ইজিপ্ট। ইজিপ্ট এখন মানে সাফোকেশনে পড়ে গেছে। কিন্তু ইজিপ্ট পারছে না শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে তাদের যে এয়ারক্রাফটগুলি আছে F-16, এইটা দিয়ে ইথিওপিয়ার মতো 5000 কিলোমিটার দূরে এসে বোম্বিং করে এটাকে ধ্বংস করতে পারছে না। এবং দ্বিতীয়ত হলো, যদি আব্দুল্লাহ সিসি এটাতে যায় তাহলে সে ক্ষমতা হারাইতে পারে। তাহলে ইথিওপিয়ার মতো একটা দুর্বল দেশ এখন ইজিপ্টের মতো দেশকে বেকায়দায় ফেলে দিয়েছে, একমাত্র হচ্ছে নীল নদীকে দিয়ে। চিন্তা করতে পেরেছেন? তাহলে কেন ভয় পাচ্ছে ইথিওপিয়া? এখন ভয় পাচ্ছে যদি ইজিপ্ট কোনোভাবে এটার বিরোধিতা করে, তাহলে কিন্তু তার এই প্রজেক্ট যেটা, এবং ইথিওপিয়ার সবচেয়ে বড় সম্পদ যেটা, সেটা হলো পানি, সুপেয় পানি। এটাকে ওরা বলে ব্লু গোল্ড ইকোনমি, ব্লু গোল্ড। আর এটার বিনিময়ে সুদান বা দক্ষিণ সুদান থেকে আনছে তেল, এটাকে বলে ব্ল্যাক গোল্ড। বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটা দেশ যেখানে সুপেয় পানি হচ্ছে সবচেয়ে বেশি।
তাহলে আপনার এত সম্পদ আছে, আপনার জিওগ্রাফিক্যাল লোকেশন এত ভালো, এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হতে পারতো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপসি হইতে পারতো। আপনি লোকেশনটা চিন্তা করেন না কেন? পারলাম না কেন? আমরা আছি, কতটা শ্রমিক কামলা পাঠাবো আর এখান থেকে টাকা আসবে। এবং কোনো সময় এবং ঋণগ্রস্ত কোনো জাতি, আজকে দেখুন আপনার আমাদের আন্তর্জাতিক যে ঋণ, এটা 115 বিলিয়ন 20 বিলিয়ন ডলার হয়ে গেছে। বাইরের থেকে টাকা নিয়ে এসে এখানে সামাজিক সুরক্ষা করা হচ্ছে, এখানে চোখ দেখানো উন্নয়ন করা হচ্ছে, কোনোদিনে যাতে আগাতে পারবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনার শিক্ষার ক্ষেত্রে। কি সংস্কার শিক্ষার ক্ষেত্রে আমরা শুনছি যে এখন প্রত্যেকটা উপজেলায় একটা করে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হবে, ক্যাডেট কলেজের মধ্যে 600। তৃতীয় ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে। তৃতীয় ল্যাঙ্গুয়েজ কেন? আমি সিলেটে মহড়ায় গেছি, আমার জিওসি ছিলেন সাথে, তখন একটা বাচ্চাকে যে তুমি কিসে পড়ো, বলে যে আমি ক্লাস 7-এ পড়ি। 7 বানান করো তো আমি তোমাকে 1000 টাকা দেবো। আমি তো অবাক হয়ে গেলাম। সে শুরু করলো সি দিয়া, CVEN কি একটা কিছু বললো। এই যখন আপনার সারা দেশের শিক্ষার অবস্থা, আগে বাবা ইংরেজিটা ভালো মতো শেখান, ভালো মতো বাংলাও বলতে পারে না, 2 লাইন ইংরেজিতে বলতে পারে না, সেখানে আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ করবেন কি? কিন্তু আমাদের উপরের লেভেলে মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু আমি স্বীকার করি, অনেক কিছু ভালো দিকে 30% বোধহয় ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। তাহলে চিন্তা করা যায়। তাহলে এখন আপনার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক আটপৌরে জিনিস, শিক্ষামন্ত্রীকে নিয়ে যেমন ওনার যে সফর করলেন মালয়েশিয়ায় বা চায়নায়, এখানে অনেক কম লোক নিয়েছেন, 28 জন মাত্র তার এন্টোরেজে ছিল। তারপরে ন্যাশনাল ক্যারিয়ার বহন করেন নাই, উনি টাইমলি যান, সবকিছুই ভালো আছে। বাট আপনি পলিসিগতভাবে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রনায়ক হিসেবে বিচার করব, তাকে স্বামী হিসাবে নয়, তাকে পিতা হিসাবে নয়, তাকে ব্যক্তি হিসাবে নয়। তাহলে আপনি এখন বলেন এই যে ভালো ভালো উদ্যোগগুলি, এটা ফলাফল আপনার আউটকাম কি পাচ্ছেন? গত বাজেটে প্রায় 60টা বা 61টা আইটেমের উপরে ট্যাক্স কমিয়েছেন বলে বাজারটা এখন স্থিতিশীল আছে। এই কয়দিন পরে বাজার জামবে। আজকে সারা বাংলাদেশে যদি আপনার 100টা উপজেলায় 12 ঘন্টা কারেন্ট না থাকেন, পরের দিনে সরকার ফলের ডাক দিয়ে দিবে। সুতরাং আমাদের মতো সমস্যা সংকুল দেশে বুঝতে হবে যে জনগণের প্রকৃত কল্যাণ কোথায় আছে। এই টাকা ধার করে এনে আপনার মানে ঘি খাওয়ার কোনো মানে হয় না। তো আমি মনে করি যে সরকারের এই বিষয়গুলি যথেষ্ট কাজ করার সুযোগ আছে, যথেষ্ট কাজ করার সুযোগ আছে। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং পুরো জাতিকে নিয়ে যে আজকে আত্মসমালোচনামূলক আলোচনা করছেন আপনারা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক শ্রোতাবৃন্দ, আমাদেরকে কিন্তু আত্মসমালোচনা করতে হবে এবং আমাদের ওখান থেকেই শিক্ষা নিতে হবে। আজকে দেখেন 5% শিক্ষিত লোক আর অধিকাংশ অশিক্ষিত এবং নিম্ন শ্রেণীর মানুষ, দেশের মধ্যে যে দেশপ্রেম আমরা দেখি, শিক্ষিত মানুষ এবং আমরা যারা যোগ্য তারা রাজনীতিতে আসি না। রাজনীতি খারাপ, আমরা ভালো কাজে যাই না, মবের ভয়ে আমরা কোনো ভালো কাজ করতে পারি না। এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। থাকুন আমাদের সাথে, একটা বিরতি। সুধীবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আজকে আমার এই বিজ্ঞ দুজন আলোচক, এবং আমরা এর মধ্যে আত্মসমালোচনাও করছি। এবং আমরা জাতিগতভাবে ইউনাইটেড হওয়া, ঐক্যবদ্ধ হওয়া এবং জাতিকে দেশপ্রেম এবং দেশ গঠনে নিয়োজিত করার জন্য সরকার থেকে শুরু করে সকলেরই দায়িত্ব আছে। এর মধ্যে আমরা যতই বলি না কেন যে আমাদের মধ্যে শ্রেণীভেদ নাই, এটা নাই, সেটা নাই, কিন্তু একটা জিনিস তো আছে, আমাদের ধনী এবং গরিবের বৈষম্য এবং লেখাপড়ার মধ্যে বৈষম্য এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কি ধরনের পরিবর্তন আনা প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। স্যার, আমাদের এই জাতীয়তা বোধ তৈরি করার জন্য, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার, আমরা একদম শেষের দিকে, আমরা এতক্ষণ অনেক সমালোচনা করেছি, এখন আমরা সামনের দিকে একটু তাকাবো। ধন্যবাদ তোমাকে। এই শিক্ষা কমিশন কিন্তু বাংলাদেশে হয়েছে এবং একাধিকবার হয়েছে শিক্ষা কমিশন, এবং সেইটার কমিশনের যে রিপোর্ট, সেটার কোনো বাস্তব চিত্র আমরা দেখতে পাইনি। এখন বাংলাদেশে আমরা বলি যে একমুখী শিক্ষা করতে হবে। একমুখী শিক্ষা কেন? বাংলাদেশের শিক্ষার মধ্যে যে বিস্তার একটা লেভেল থেকে আরেকটা লেভেল যে ফারাক, এই ফারাকটা এত বেশি হয়েছে যে একটা গ্রামের ছেলে সে প্রাইমারি স্কুলে যেটা পড়ছে আর শহরের মধ্যে যে কিন্ডারগার্টেন বা ওই যে বড় বড় যে স্কুল যেগুলিতে বেতন দিতে হয় 1 লাখ টাকা পার মান্থ, বড় লোকের ছেলেরা পড়ে ওখানে,
হোয়াট এ ডিফারেন্স, হোয়াট এ ডিফারেন্স। ওই ছেলে তো কোথাও গিয়ে, যে গ্রামের যে ছেলেটা কম্পিটিশনে টিকবে না, আর কিন্তু সে কম্পিটিশনে টিকে যাচ্ছে। কি তার মানে? শিক্ষা এখন হয়ে গেছে আমাদের কাছে বিক্রয়ের একটা দ্রব্য। এই বিক্রয় দ্রব্য বাংলাদেশে কেন শিক্ষাকে বিক্রয় দ্রব্য হবে? কেন স্বাস্থ্য ব্যবস্থা বিক্রয় দ্রব্য হবে? যার কাছে টাকা আছে সে ভালো চিকিৎসা পাবে, যার কাছে টাকা নাই সে চিকিৎসাই পাবে না। আমি তো এই সমস্ত নিয়ে গ্রামে গঞ্জে এদের সঙ্গে কাজ করি। আমি তো দেখেছি যে তাদের শিক্ষা, স্বাস্থ্য, ইভেন কি তাদের রুজি রোজগারের মধ্যে যে কত বড় বৈষম্য, এই বৈষম্যটাকে আমাদেরকে দূর করতে হবে। কেন? যদি আমাকে এই যে মনোলিথিক সোসাইটিকে একটা হোমোজেনিটির মধ্যে যদি আনতে হয়, তাহলে আমাকে এই বৈষম্যগুলো দূর করতে হবে। আমি কেন চিন্তা করতে পারি না যে একটা কৃষকের ছেলে একটা ডিসি হতে পারে? আমি কেন চিন্তা করতে পারি না যে একটা শ্রমিকের যে বাচ্চা পাইলট হবে? কেন চিন্তা করতে পারি না? খালি আমি চিন্তা করবি শ্রমিকের বাচ্চা শ্রমিকই হবে, রিক্সাওয়ালার বাচ্চা রিক্সাই চালাবে। ওয়াই? তাহলে কিসের স্বাধীনতা? কিসের স্বাধীনতা পেয়েছি আমরা? আচ্ছা, এটা কেন? এইটা যে ফিলোসফি যেটা যারা তৈরি করে, আমাদের যে নেতৃত্বে যে ফিলোসফি তৈরি করে, এই বাজেট কি? বাজেটের কত অঙ্ক গেল, এটা আনইম্পর্টেন্ট। দি ইম্পর্টেন্ট থিং ইজ হোয়াট ইজ দ্য ফিলোসফি অফ দ্য বাজেট। এই যে এই বাজেটের যে দর্শন, এই দর্শনটা ভেরি ইম্পর্টেন্ট। এই দর্শনের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি? আমি তো এই লাস্ট বাজেটেরও আমি যেটা দেখলাম, বাজেট তো যথেষ্ট করা দরকার, যেটা হচ্ছে না। এখন কথা হচ্ছে কি, যে আমি শিক্ষাতে বাজেট দিলাম, কিন্তু ওই বাজেট কিভাবে খরচ হবে সেইটার একটা ডেভেলপমেন্ট হবে, সেটার একটা দিতে হবে। বিকজ উই হ্যাভ টু চেঞ্জ এভরিথিং। এখানে সব জায়গায় কিন্তু একটা প্যারাডাইম চেঞ্জ আনতে হবে, নাহলে আমি এই সোসাইটিকে রক্ষা করতে পারবো না। তারা there will be brain drain, they will go out of the country, people will try to get out of the country, ওইখানে গিয়ে লেবারগিরি করবে, ওই যে গোলামি করবে। এখন এখানেও সে গোলামি করেছে এত বছর ধরে, ওইখানে গিয়ে সে ইন্ডিয়ানদের গোলামি করবে, তাদের রেস্টুরেন্টে চাকরি করবে, আর ওই যে পাকিস্তানিদের যে ড্রাইভারি করবে, এইগুলি তারা করবে। সো দিস গোলামি জিনিসটা আমাকে চলাতে হবে। আমার প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মসম্মান বোধ আনতে হবে, আত্মসম্মান বোধ। আমি না খেয়ে মারা যাব, আমি মাথা নত করব না। দিস আত্মসম্মান বোধটাকে আনতে গেলে আমাকে এই নৈতিক শিক্ষা দিতে হবে। এই নৈতিক শিক্ষা প্রত্যেকটা জায়গায় দিতে হবে। প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে ওই যে বস্তিতে যেতে হবে। দে শুড ওয়ার্ক ইন দ্য বস্তিতে গিয়ে তারা কিভাবে থাকে। শিক্ষা বলতেই শুধু ধর্মীয় শিক্ষা বলে, নো, এটা অন্য সাধারণ শিক্ষার মধ্যেও নৈতিকতার বিষয় থাকে। হ্যাঁ, সাধারণ শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা থাকবে। প্রত্যেকটা জিনিস, আমি যে চুরি করাটা, মিথ্যা বলাটা, সে ফর এক্সাম্পল মিথ্যা বলাটা, বিদেশের বাচ্চা কাছে মিথ্যা বলা জানে না। ওখানে বাচ্চা কাছে, ওরা তো খ্রিস্টান, ওরা তো মুসলমান না, ওরা তো ইহুদি, কিন্তু সে মিথ্যা কিভাবে বলতে জানে না। আর আমার বাচ্চা হওয়ার পরে 3-4 বছর থেকে মিথ্যা বলাটাই তার কাছে সত্য। মিথ্যাই তাকে জন্ম সার্টিফিকেট থেকে মিথ্যা করা, জন্ম সার্টিফিকেটের মধ্যেই মিথ্যা শুরু হয়ে যায়। আমাকে এই সোসাইটিকে এক জায়গায় বেরিয়ে আসতে হবে। 1 নম্বর মিথ্যা থেকে বেরিয়ে আসতে হবে। 2 নম্বর অন্যায়। আমি যদি অন্যের হকটা মারি, তাহলে আমার কি করতে হবে? আমার এই যে আরেকটা জিনিস, মাদ্রাসার হুজুরদেরকে আমি বলি, আমি তো আই এম ভেরি মাচ ইনভলভ উইথ দেম। আমি তাদেরকে বলি যে দেখো, কোরআনে যেটা বলা আছে সেটা শুধু পড়লে হবে না। কোরআনে 3টা অধিকার আছে। একটা তোমাকে পড়তে হবে, একটা তোমাকে বুঝতে হবে, তোমাকে এই অনুযায়ী কাজ করতে হবে, নাহলে তুমি এই কোরআনের অধিকার হক তুমি পালন করলে না। অতএব আপনার কাজ হলো, আপনার ওই বাচ্চাটাকে, যে বাচ্চাকে আপনি টুপি পরিয়ে রেখেছেন, আলখাল্লা পরিয়েছেন, তাকে হেফজ করাচ্ছেন, তাকে আপনি এই জিনিসগুলো শিখাবেন। যে এবং এটার এক্সাম্পল কে হবে? আপনি হবেন। আপনি চুরি করবেন। এক সময় তো মাদ্রাসার ছাত্ররা সাধারণ শিক্ষায় আসতে পারতো না। এখন ইউনিভার্সিটিতে অধিকাংশ দেখা যায় যারা মাদ্রাসা থেকে পড়ে এসেছে তারাই অনেক ভালো করছে এবং তারা ভালো করবে। পরিবর্তন না, এটা ঠিক আছে, এটা ভালো করবে মানে এটা কি? একটা বাচ্চা যখন 7 বছর 8 বছরে পুরা কোরআন শরীফ মুখস্থ করতে পারে, তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তার ব্রেন কতটুকু শার্প। ঠিক আছে, সে তো অন্য জায়গায় এসে ভালো করবেই। কিন্তু আমার কথা হলো, তার মানে এই না যে তার মধ্যে নৈতিক শিক্ষাটা ঢুকানো হয়েছে। ইট হ্যাজ টু গো ইনসাইড ইট কলবের মধ্যে যেতে হবে। তাকে এটা বুঝতে হবে যে আমি মিথ্যা বললে আল্লাহর কাছে, আমি চুরি করলে আল্লাহ দেখছে, কেউ না দেখুক, আল্লাহ দেখছে।
ধন্যবাদ এই জিনিসটা তাদের মধ্যে ঢুকাতে হবে, এবং তখনই কিন্তু আমার আত্মমর্যাদা বাড়বে, মাথা আমার নত হবে না। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ব্রিগেডিয়ার জেনারেল কামাল, আপনি শুনলেন স্যারের কথা। আমাদের দেশে অনেক রকম শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, ক্যাডেট কলেজ শিক্ষা, এবং ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, এবং ওখান থেকেই তো আমরা শ্রেণী 4-5 রকম তৈরি করছি। ইদানিং সরকার কিছু নতুন পদক্ষেপ নিয়েছেন যে সব জেলায় উপজেলায় ইয়ে করা হবে, ক্যাডেট কলেজের ধরনের করা হবে। আগে কিন্তু জেলা স্কুল ছিল, জেলা স্কুলের ইমেজ কিন্তু কম ছিল। জেলা স্কুলে যারা পড়াশোনা করতো তারা অনেক বড় বড়, আমি জেলা স্কুলে, স্যার জেলা স্কুলের ছাত্র। তো এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা হসপস, আজকে অর্ধশত বছর যাবত আমরা ওখানে, অনেকবার স্যার বললেন, অনেকে ডক্টর কুদরত কমিশন হয়েছে, অনেকবার কমিশন হয়েছে, কিন্তু আমরা ওই মুক্তির পথ খুঁজে পাচ্ছি না। আপনার মন্তব্য? মুক্তির পথ তো সঠিক পথ আমরা যদি না খুঁজি তাহলে পাবো কিভাবে? চমৎকার শুনতে লাগছে যে প্রত্যেকটা উপজেলায় একটা করে ক্যাডেট কলেজের মতো প্রতিষ্ঠান হবে, শুনতে খুব ভালো লাগছে। সংসদীয় আসন, আমি আপনাকে আজকে বলে রাখি, এটা বাস্তবায়ন করতে পারবে না। যে পরিমাণ বাজেট দরকার, এবং যদি করতেও পারে তাহলে এটা আউটকামটা কি? বাংলাদেশের ক্যাডেট কলেজ তো 12টা ক্যাডেট কলেজ আছে। এই 12টা ক্যাডেট কলেজে এই পর্যন্ত ছাত্র যে বের হয়েছে, সেই অংশটাও যদি দেশের জন্য দাঁড়াতো, তাও কিন্তু দেশের একটা অনেক পরিবর্তন আসতো। ক্যাডেট কলেজ তো মূলত সামরিক বাহিনীতে কিছু আগ্রহ তৈরি করার জন্য মনে হয় না, ক্যাডেট কলেজ নট নেসেসারিলি। ক্যাডেট কলেজে ভাবে একটা উন্নত মানের শিক্ষা ব্যবস্থা আছে, তার মধ্যে সামরিক বাহিনীতে যাওয়ার একটা তাদের একটা অপশন থাকে। দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থা কিরকম, যেমন ছোটবেলায় আমরা যখন বাড়িতে থাকি মানুষ হই, তখন ভালো কাজ করলে আমাদের পুরস্কার দেওয়া হয়। ধরিয়ে দিতে চাই যে ক্যাডেট কলেজগুলোর সুনাম কিন্তু প্রথম থেকে এখনো, যে প্রথম পূর্ব পাকিস্তানে প্রথম ফৌজদারহাট ক্যাডেট কলেজ আইয়ুব খান উদ্বোধন করেছিলেন, সেখান থেকে এখন যে আরো অনেকগুলো ক্যাডেট কলেজ হয়েছে, সুনাম কিন্তু সবগুলোই আছে। এটা কি শুধু প্রশাসনিক কারণে যে ওইগুলো আর্মির নিয়ন্ত্রণে? অবশ্যই এটা। তাহলে প্রয়োজনে কি সকল স্কুলেই কি আমরা এই ধরনের ভেটারানদের ব্যবস্থা করে? খুবই এক্সপেন্সিভ সিস্টেম, ভেরি এক্সপেন্সিভ। এটা বলা যত সহজ, করা অত সহজ না। টাকার তো অভাব নাই, টাকা তো চুরি হয়ে চলে যায়। আমরা টাকাটা যদি টাকাটা আটকাতে পারি, টাকার অভাব তো বাংলাদেশে দেখছি না। খুবই মজার ব্যাপার যেটা, ক্যাডেট কলেজের বাজেট কিন্তু আসে শিক্ষা মন্ত্রণালয় থেকে, বাট এটার অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে মিলিটারি। হ্যাঁ, সুতরাং এটা একটা কম্বিনেশন করে যে করেই হোক না কেন, বাংলাদেশে এখন পর্যন্ত ক্যাডেট কলেজের শিক্ষা ব্যবস্থাটাকে অত্যন্ত উন্নত। অন্যান্য দেশে আমি দেখেছি, চীনে, আমেরিকা, ইভেন অন্যান্য ভালো দেশে এই ভেটারানদেরকে, যারা যুবকদেরকে ইয়েদেরকে প্রশিক্ষণ দেয় স্কুল কলেজে, তাদেরকে আপনার আমেরিকায় ইউনিভার্সিটির ছাত্র বেড়ে গেছিল যখন জিআই বিল পাস করা হলো। জিআই বিল মানে ভেটারানদের কিভাবে নিয়োগ করা হবে সোসাইটিতে। তো এখানে তো গ্রামে গঞ্জে গেলে আপনি যে ফিজিক্যাল ট্রেনিং বলেন, নৈতিকতা বলেন, এখানে তো ভেটারানদেরকে কম খরচে নিয়োগ দেওয়া যেতে পারে বলে আমি মনে করি। না, নিয়োগের তো প্রয়োজন নাই, ওখানে তো দুর্নীতি। আপনার একজন শিক্ষক নিবে, তার জন্য ওখানে একটা কমিটি করা আছে, ওইটা ঢোকার জন্য টাকা পয়সা দিতে হয়। আমেরিকার ছাত্ররা ইউএসএ কবে বের হলো শুধু এইবারে আমরা দেখতে পেলাম। আর আমাদের তো ছাত্ররা তো সারা জীবন রাজনীতির মধ্যেই আছে, তাদের কাজ লেখাপড়া এগুলা বাদ দিয়ে তারা রাজনীতিতে ব্যস্ত আছে। যাই হোক, আপনার খুব সংক্ষেপে যদি আমি বলি যে, আমাকে যদি আপনি বলেন যে একটা সংস্কার যেটা প্রথম করা উচিত, সেটা হলো শিক্ষা। আমি 2018 সালে কোরিয়াতে গিয়েছিলাম আর্ম ফোর্সেস ওয়ার কোর্স নিয়ে। তো সেখানে একটা মিউজিয়াম ভিজিট করার পরে মিউজিয়ামের যে কিউরেটর, উনি বলছিলেন যে ম্যাকার্থার বলেছিল তোমাদের 100 বছর লাগবে ঘুরে দাঁড়ানোর জন্য, এবং উনি বলছিলেন আমরা মাত্র 20 বছর নিয়েছি। আমি তখন জিজ্ঞাসা করলাম, আমাকে এক কথা উত্তর দাও, হাউ কুড ইউ ডু ইট? সে বলল মোরাল এডুকেশন, নৈতিক শিক্ষা। এটার সাথে কম্প্রোমাইজ করেনি। কোরিয়া কিন্তু দাঁড়িয়ে গেছে 20 বছরের মধ্যে। এখন দেখুন যতগুলো মডেল আছে, বেঞ্জামিন ব্লুমস এর মডেল হচ্ছে সবচেয়ে কার্যকরী মডেল। এটার প্রাথমিক স্টেজ হচ্ছে মেমোরাইজ, এবং ফাইনাল হচ্ছে ক্রিয়েট। আমাদের এখানে এত যে কমিশন হলো, ডক্টর কুদরতি খুদার নাম বললেন, আপনার জানা আছে ডক্টর কুদরতি খুদা যখন শিক্ষা কমিশন করেন 10,000 হ্যান্ড রিটেন মতামত নিয়েছিলেন। 10,000। এই যে গত 2 বছর যে অন্তর্বর্তী সরকার ছিল, এত কমিশন হলো, কোন শিক্ষা কমিশন তো নাই, প্রয়োজন টাচ করে। শিক্ষা তো হাত দিলে তো সবকিছু ঠিক হয়ে যাবে, এই জন্য ওখানে হাত দিবে না তো। আর আপনার যে আপনি দেখুন যেসব দেশ উন্নত দেশ, আমি আলহামদুলিল্লাহ যে প্রায় 50টার মতো দেশ আমি ঘুরেছি, আমি যেখানেই গেছি না, এখানে প্রথম আমি শিক্ষা প্রতিষ্ঠান ভ্রমণ করেছি, মানে দেখেছি যে আসলে এখানে ইনবিল্ড কি আছে। প্রত্যেকটা জায়গায় কোরিয়া বলেন, জাপান বলেন, এইসব দেশের মূল হচ্ছে প্লে মিন্স প্লে, নার্সারি মিন্স নার্সারি। আর আমাদের তো প্লেতে এখানে পিএইচডি করানো হয় অলমোস্ট। সুতরাং এখানে যদি আপনি আজকে বলা হচ্ছে, দেখেন সরকার
মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য ভাতা দিচ্ছে, ভালো কথা। এটা না দিয়ে কওমি মাদ্রাসায় আপনি লাকসই প্রযুক্তি দেন যাতে সেটা কিছু করে। যত কওমি মাদ্রাসা আছে, এই কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য দুইটা পেশা, হয় ইমাম অথবা মুয়াজ্জিন। চিন্তা করতে পারেন তাহলে বাংলাদেশের 9 প্রকার শিক্ষা আছে, এবং এত পলিউটেড শিক্ষা। কোন কি রকম শিক্ষা? বানরের তৈলাক্তবাসের অঙ্ক শেখানো হয়, সুদের হার শেখানো হয়, এত টাকা এত সুদ, তারপর আঙ্গুল ফুলে কলা গাছ, শাক দিয়ে মাছ ঢাকা, এই ধরনের জিনিসগুলো আমরা শিখিয়ে দিচ্ছি। চালের সঙ্গে কঙ্কর মিশানো, কঙ্কর মিশানো, তারপর দুধের সাথে পানি মিশানো। দুধের সাথে যে পানি মেশাতে হয়, এটা বাচ্চাটাকে কেন আপনার ইয়ে করতে হবে? শরীয়তে অজগর অজগরটি আসছে, বাচ্চা যে কিছুই শিখলো না, তাকে একটা অজগর সাপের ভীতি দিয়ে তার শিক্ষা জীবন শুরু করতেছে। সো দিস ইজ অল ননসেন্স। এবং কোনোদিনে যারা কায়েমি স্বার্থ, তারা চাইবে না শিক্ষা ব্যবস্থা। যদি নৈতিক শিক্ষা একবার ঢুকে যায়, তাহলে তো তাদের আর সেই কায়েমি স্বার্থ তারা টিকিয়ে রাখতে পারবে না। সুতরাং আমি যে কোনো সময় বলি, যদি বাংলাদেশ কেন, মানে পৃথিবীর যে কোনো দেশে আপনি যদি একবার একটা চেঞ্জ আনতে চান, একটা সংস্কার মধ্যে, দ্যাট হ্যাজ টু বি এডুকেশন এবং নৈতিক শিক্ষা। ধন্যবাদ আপনাকে। আমি আবার 1 মিনিট করে সময় দিব, কিন্তু আমরা শেষ করে আসছি যে আগামী এই যে ভূ রাজনৈতিক জটিলতার মধ্যে থেকেও আমরা দেশকে এই সকল সমস্যা থেকে বের করে আনার জন্য কোনটা আমরা প্রথম কাজ বলে মনে করেন আপনি? আমার প্রথম কাজটা হলো গিয়ে, আমার দেশের প্রথম কাজ একটা না, কিন্তু প্রথম কাজ হলো 1 নম্বর, আমাকে আমার দেশের শত্রু চিহ্নিত করতে হবে, আইডেন্টিফাই ইয়োর ফো। 1 2 নম্বর হলো আমার ইন্টারনাল যে গভর্নেন্স, এটাকে উন্নত করতে হবে, এবং ইন্টারনাল যে রিসোর্স আছে এটাকে মোবিলাইজ করতে হবে। ইন্টারনাল রিসোর্স মোবিলাইজ করে বিদেশের উপরে যে নির্ভরতাটা কমাতে হবে। 3 নম্বর হলো আমাকে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের মধ্যে যেতে হবে। 4 নম্বর হলো যে আমাকে আমার এই যে দেশের মধ্যে যে বিভাজন যে প্রক্রিয়াটা চলছে, এখনো চালাচ্ছে, এটাকে দূর করতে হবে। আর ফাইনালি শিক্ষার কথাটা আমি বলি, ওই হীরক রাজার দেশের মতন, তারা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। ওই ফর্মুলায় চলছে এখানে, যাতে আমাদের এটাকে ভাঙতে হবে। আপনার জন্য 1 মিনিট, যে একেবারে কনক্লুশনে আমরা এত সমস্যার মধ্যেও কিভাবে আমরা অগ্রসর হব? অগ্রসর হওয়ার জন্য প্রথম যেটা শর্ত, জাতীয় ঐক্য যে কোনো মূল্যেই করতে হবে। আজকে যেটা ঐক্য বলা, সেটা ঐক্য নয়। এই সমস্ত মত, সমস্ত ধর্ম, সমস্ত অঞ্চলের মানুষকে এক প্ল্যাটফর্মে আনতেই হবে। দ্বিতীয় হলো আমাদের ডেটোরেন্স ক্রিয়েট করতে হবে। ডেটোরেন্সটা হচ্ছে এমন, তুমি যদি আমার এটা ধরো, তাহলে আমি তোমার এটা ধরবো, এরকম একটা শক্তি অর্জন করতে হবে। এবং আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে আমার অত্যন্ত শঙ্কিত। আমি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে, তার ছাত্র হিসেবে, আমাদের ডেটোরেন্স ক্যাপাসিটি একদম নীল। এটা যদি আমাদের থাকতো, তাহলে কিন্তু রোহিঙ্গা পুষিম হতো না। এটা যদি থাকতো, তাহলে আমাদের পানির হিস্সা নিয়ে এত সমস্যা হতো না। সুতরাং সবকিছু মিলে জাতীয় নিরাপত্তার সাথে, এবং একমাত্র সংস্কার যদি করতে বলেন, আমার মনে হয় যদি আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি বাজেটের অর্ধেক আমি শিক্ষায় দিতাম, এবং শিক্ষা দিয়ে বলতো আগে নৈতিক শিক্ষা, আগে চরিত্র গঠন করো, তারপরে অন্য কিছু। আমার শুধু পরনে কাপড় থাকবে, পেটে একটু খাবার থাকবে, তারপরে আমার যেটা শিক্ষা। এটা যদি ঠিক করতে না পারেন, কারণ আপনি অনেক বড় লোক করছেন, পিএইচডি করছেন, কয়েকটা ডক্টরেট হলে, এবং সে যদি আপনার অবিবেচক হয়, সে যদি ঘুষখোর হয়, তাহলে এই শিক্ষার কোনো মানে। আমাদের শিক্ষার ব্যাপারে একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি। আমরা ছোটবেলায় যখন বাড়িতে থাকি, ভালো কাজ করলে আমাদেরকে বলা হয় ওয়েল ডান বাবা, ভালো করেছো। যখন একটা দুষ্টামি করি, তখন শাসন করে, খবরদার এটা করতে পারবে না। এইটা দেখতে গেলে দেখা গেল যে যখন সে আস্তে আস্তে বড় হচ্ছে, তখন দেখলো যে প্রত্যেকটা ভালো কাজেরও পুরস্কার পাওয়া যায় না, প্রত্যেকটা খারাপ কাজেরও শাস্তি হয় না, শাস্তি না। তখন করে কি, তার স্বার্থ যেখানে, তখন সেইটা সে অ্যাডপ্ট করে। এবং এখানে যদি ঘুষ খায়, তার কোনো বিচার নাই। এখানে যদি সে অর্থ পাচার করে, কোনো বিচার নাই। সুতরাং তার স্বার্থ মতো দেখেন আপনি একটা কায়েমি গ্রুপ তৈরি হয়। এবং এইটা হলো আমাদের যে অপশিক্ষা, তার হলো অপভ্রংশ ছাড়া কিছু নয়। সুতরাং এই ব্যাপারগুলোতে আমার মনে হয় একটু সকলেরই, এটা তো এককভাবে সরকারের পক্ষে সম্ভব না, সম্মিলিতভাবে এই উদ্যোগগুলি নিতে হবে এবং কার্যকর করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে। আজকের আলোচনা থেকে আমরা উপলব্ধি করছি, বর্তমান বিশ্বে ভূ রাজনীতি শুধু প্রতিযোগিতার বিষয় নয়, এটি একই সঙ্গে সুযোগ এবং দায়িত্ব এবং দূরদর্শী সিদ্ধান্তের ক্ষেত্র। আমাদের সঠিক সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনি রয়েছে আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব এর নতুন সম্ভাবনা। যে পথই বেছে নেওয়া হোক না কেন, তার কেন্দ্রবিন্দু থেকে থাকতে হবে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনকল্যাণ, অর্থাৎ
সবার আগে বাংলাদেশ, দেশকেই ভালোবাসতে হবে সবার আগে। আমরা যদি এটাকে অতিক্রম করে অগ্রসর হতে পারি তাহলে অবশ্যই আমরা এগিয়ে যাব এত শত সমস্যার মধ্য দিয়েও। আমার অত্যন্ত সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনাদেরকে ধন্যবাদ এত রাত জেগে আমাদের সাথে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা এই আলোচনা আজকে শেষ করছি। আমি মেজর আমিন আহমেদ আফসারী এখন বিদায় নিচ্ছি, কিন্তু আবার দেখা হবে আগামী শুক্রবার রাত 11টায় মুক্তির কথায় অনুষ্ঠানে, এবং তখন নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিজ্ঞ ব্যক্তিদের সাথে নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।